ইন্ডিয়ার একটু মাথা নষ্ট হয়ে গেছে বোধহয় যে চীন এবং পাকিস্তান বাংলাদেশের সাথে একটা ভালো রিলেশন তৈরি হতে যাচ্ছে, এবং এর জন্য দায়ী কিন্তু ভারত। ভারত হতে পারতো আমাদের সবচেয়ে ভালো বন্ধু, ভারতেরও আমরা সবচেয়ে ভালো বন্ধু হতে পারতাম। এবং আমি মনে করি কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে ভারতের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অভাব অনটন সবকিছু তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করছে বলে আমি বিশ্বাস করি। ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু নয়। আমি মনে করি যে বাংলাদেশি ভারতীয়রা হলো আমাদের সবচেয়ে বৃহৎ শত্রু। আমরা যতদিন না বাংলাদেশি ভারতীয় মুক্ত করতে পারবো দেশকে, আমরা যতদিন না এই দেশকে দালাল মুক্ত করতে পারবো, যতদিন না আমরা ভারতের তাবেদার মুক্ত করতে পারবো এই দেশ, ততদিন কাঁটাতার কেন ওয়াল দিবে, অনেক কিছুই বলবে, যদিও জনগণ এতে ভীত নয়, রাজনীতিবিদরা হতে পারে। তো দিলারা চৌধুরী মিষ্টি নিয়ে কথা বলেছেন, যেটা পৃথিবীর সব দেশেই আর্মিরা খাদ্য উৎপাদন করে। কারণ আমরা ৭১-এ দেখেছি যখন দেশে ক্রাইসিস ছিল, পলিটিশিয়ানরা পালিয়ে গিয়েছিলেন, আমাদের সেক্টর কমান্ডাররা এবং জেনারেল জিয়া এবং কর্নেল ওসমানী, ওনারাই কিন্তু প্রবাসী সরকার তৈরি করার চাপ তৈরি করেন এবং করেছিলেন, ওনারাই সামনে ছিলেন। ভবিষ্যতে যে কোনো ক্রাইসিস, একদম ৫ই আগস্ট থেকে শুরু করে সকল ক্রাইসিসেই বাংলাদেশে এই সশস্ত্র বাহিনী সামনে থাকবে। ওই দিলারা হাফিজদের মতো লোককে খুঁজে পাওয়া যাবে না। উনি বিভিন্ন প্রতিষ্ঠানে গড়ে তোলার কথা বলেছেন, ওনাকে আমি বলবো একটু পড়াশোনা করতে। পৃথিবীর সব দেশে এখন যুদ্ধ আর শুধু অস্ত্রের মধ্যে নাই, অর্থনৈতিক যুদ্ধ। একটা দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার জন্য সেনাবাহিনীরা সকল প্রতিষ্ঠান চালু রাখার চেষ্টা করে এখন, ওইভাবে তারা ট্রেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে একজন জারুদার থেকে শুরু করে একটা ট্রেন ইঞ্জিন চালানোর ট্রেনিং পর্যন্ত করানো হয়, যাতে যুদ্ধের সময় ট্রেন বন্ধ না থাকে, মানুষ যেন চলাচল করতে পারে এবং গুডস ট্রেন যেন চলতে পারে। উনি ইরানের উদাহরণ দিয়েছে এই সশস্ত্র বাহিনীকে খাটো করতে গিয়ে। আমি বলবো ইরানের কাছে ওনার শিক্ষা নেওয়া উচিত। ৪০ জন প্রথম নেতা থেকে শুরু করে ৪০ জন পলিটিশিয়ানকে হত্যা করার পরও তাদের নতুন সরকার, নতুন পলিটিশিয়ানরা বেরিয়ে আসছে। বাংলাদেশে একজন পালিয়ে গেলে তার দ্বিতীয় ব্যক্তি আর দাঁড়াতে পারে না। সুতরাং ইরান থেকে ওনাদের যারা সিভিল সুধী সমাজ, বুদ্ধিজীবী এবং বাংলাদেশের যারা নিজেদেরকে বিজ্ঞ নাগরিক মনে করেন, তাদের শিক্ষা নেওয়া উচিত। সশস্ত্র বাহিনী সিভিল অথরিটি বা পলিটিক্যাল ডিসিশনের উপরে চলে। সশস্ত্র বাহিনী কখনোই নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করবে এমন নয়। সশস্ত্র বাহিনীর প্রধান হলো রাষ্ট্রপতি। আর দুঃখজনক হলো ৫৫ বছরে আমরা কোনো রিটায়ার্ড সেনা প্রধান বা বিশেষজ্ঞকে প্রতিরক্ষা মন্ত্রী হতে দেখিনি। সুতরাং আমরা যে সশস্ত্র বাহিনী এখনো যে চলছে, উনি নিরাপত্তা যে আমাদের যে সিকিউরিটি পলিসির কথা বলেছে, এটা তো কে করবে? সিকিউরিটি কমিশন কোথায়? সিকিউরিটি পলিসি করার মতো লোক কোথায়? সুতরাং আর্মিকে ব্যবহার করবেন যেমন তেন ভাবে, এবং অন্য একটি দেশের ইশারায় এই জন্ম লগ্ন থেকে যেই দেশ জন্মের সাথে এই আর্মি সশস্ত্র বাহিনী জন্ম, সেই বাহিনীকে নষ্ট করার জন্য জেআরবি, র্যাব, আমি তো মনে করি দ্রুত র্যাব থেকে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে ফেরত নেওয়া উচিত, এবং কখনোই ডেপুটেশনে সশস্ত্র বাহিনীর মেম্বারদেরকে এই পুলিশ বাহিনীতে এনে ভর্তি করা উচিত না এবং এই দুর্নাম করা উচিত না। এমনকি আমি খুব শক্ত একটা কথা বলবো, ডিজিএফআই ইনফুল করে দেখেন, এটা সেনাবাহিনীর প্রতিষ্ঠান নয়, এটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এটার নামও যদি বিজিবি নাম পরিবর্তন করা হতে পারে, তাহলে যে অপকর্ম ডিজিএফআই এর মাধ্যমে শেখ হাসিনা করেছে, এটার নামও পরিবর্তন করে আমাদের যথেষ্ট গোয়েন্দা বাহিনী আছে, আর্মির জন্য আছে, সিভিলের এনএসআইও আছে। সুতরাং এই বাহিনীকে আমরা পালবো, পার্টির কাজে লাগাবো। আজকে পুলিশ সপ্তাহে চলছে, এখানে প্রধানমন্ত্রী বলেছেন পুলিশ যেন দলীয় হাতিয়ারে পরিণত না হয়, কিন্তু এটা মুখের কথা হলে তো চলবে না। উনি ক্যান্টনমেন্টে গিয়ে বলেছেন সশস্ত্র বাহিনী যেন রাজনৈতিকভাবে ব্যবহৃত না হয়। তো এগুলো যদি মেনে চলা হয়, এবং আমাদের এই দিলারা চৌধুরীর মতো সিভিল যারা এই নিজ বাহিনীকে বদনাম করে, দুর্বল করে এবং অন্য দেশকে উস্কানি দেয়, তাদেরকেও একটু নিয়ন্ত্রণ করা প্রয়োজন বলে আমি মনে করি। এখন আসি আমি কিছু কথায় যে আমাদের নুরুজ্জামান ভাই শেষের দিকে ভারতের অনেক দোষ ত্রুটি বলেছেন, কিন্তু প্রথম দিকে কিন্তু অন্যান্য দেশের যে অবস্থা, মৌলবাদ ইত্যাদি ইত্যাদি বলে ওনাদের যে আক্রমণ, আগ্রাসী, এটাকে একটু হালকাই করা হয়েছে। তবে আমি মনে করি অন্য কোনো দেশের সাথে ভারতের এই সীমান্ত আগ্রাসী যে অবস্থা, এটা কোনো দেশের সাথে, একমাত্র হয়তো ইসরায়েল এন্ড
ফিলিস্তিনের মধ্যে যে অবস্থা সেটাই আমরা এখানে দেখতে পাই। সুতরাং এখানে আমি ভারতের যে রাজনৈতিক বিষয়, ভারতের যে পররাষ্ট্র নীতি, সেটাকে আমি ধিক্কার জানাই। একটা জিনিস আমি বুঝতে পারিনি যে এত বড় একজন বিশেষজ্ঞ নুরুজ্জামান ভাই কেন বুঝলেন না ভারত কেন পলিটিশিয়ানকে এই মুহূর্তে এনে কূটনৈতিকের দায়িত্ব দিয়েছে। কারণ ওনারা রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করতে চায়। আমি মেজর আফসারি যে সশস্ত্র বাহিনীর হয়ে বুঝতে পারি আজকে এই সময়ে কেন একজন রাজনীতিবিদ এনেছে। তারেক রহমান থেকে শুরু করে একজন চায়ের স্টলে যে আড্ডা দেয় তারও বোঝা উচিত ভারত কেন রাজনীতিবিদকে এখানে এনেছে, যাতে করে উনি রাজনীতির নেতাদের সাথে মিলেমিশে এই দেশকে আবার একটা পুতুল সরকারে পরিণত করতে পারে। সেই চেষ্টা উনি করবেন, পারবেন কিনা আমি জানি না। এখন অনেকেরই ভয় যে ওনারা সীমান্তে কাঁটাতার দিবে। আমি শুনেছি কুমির এবং সাপও ছাড়ছে। তো আমি জানি অন্যের জন্য কূপ খুঁজলে নিজেরই পড়তে হয়। ওনারা এগুলো বন্ধ করে কি করবেন? গত 18 মাস বা 2 বছর যে এই ভিসা বন্ধ ছিল, এর জন্য তো আমি কলকাতার মানুষকে কান্না করতে দেখেছি। তাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গেছে। আমার বাবা ডাক্তার ছিলেন, উনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাস করেছিলেন 1947-এর আগে। ঢাকা তত প্রমিনেন্ট ছিল না এবং সবাই ওই কলকাতায় পড়াশোনায় যেত। তখন থেকে শুরু করে অদ্যাবধি কলকাতার সাথে পশ্চিমবঙ্গের সাথে আমাদের সাংস্কৃতিক এবং ভাষার একটা মিল ছিল, যেটাকে এই শুভেন্দু এসে ধ্বংস করার চেষ্টা করছে। আমি জানি না এটা পারবে কিনা, এটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ মানুষকে কিন্তু দাবিয়ে রাখা যায় না। মানুষের আকাঙ্ক্ষা, মানুষের স্পৃহা, মানুষের যে চলার যে গতি, তাকে রোধ করলে সেটা বিপজ্জনক হয়। যেমন একটা নদীকে বাদ দিলে দেখবেন যে নদী ফুসে ওঠে, এটা অন্য কোথাও দিয়ে পানি বেরিয়ে আসতে চায়। আজকে কাঁটাতার বেড়া দিলে, কাঁটাতারের বেড়া দিয়ে কি এই 7 সিস্টার বা পশ্চিমবঙ্গকে রক্ষা করা যাবে? এর জন্য দরকার দূরদর্শিতা, এর জন্য দরকার উচ্চমানের রাজনীতি, এর জন্য প্রয়োজন নিকটতম প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক। এর কোনো অল্টারনেটিভ নাই। আজকে যে এই যে নুরুজ্জামান ভাই ওয়েস্টার্ন কান্ট্রির যে কথাগুলো বলেছেন, সেই ক্ষমতা, সেই দায়িত্ব কিন্তু ইস্টে আসতে পারে শুধু ভারতের নীতি চেঞ্জ হয়ে যায়। কল্পনা করেন ভারত সহ এই চীন সহ রাশিয়া সব এক হয়ে পূর্ব দিকে পৃথিবীর ভারসাম্য আসলো, তখন তো এই এলাকারই সবাই উপকৃত হবে। তো ওই পশ্চিমের দালালি করে পূর্বতে বসে কেউ লাভবান হবে বলে আমি মনে করি না। আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু একদিন দেখবো যে এই পশ্চিমের ক্ষমতা পূর্বে এসেছে এবং পূর্বের লোকরা পশ্চিমের চেয়ে অনেক মানবিক। বিশেষ করে ট্রাম্পের যে অ্যাটিটিউড, এই পূর্বের মধ্যে আমরা দেখি নর্থ কোরিয়া এন্ড আপনার ইন্ডিয়া এবং মধ্যপ্রাচ্যের দিকে ইসরায়েল, এরা ছাড়াই গুটি কয়েক দেশ ছাড়া কিন্তু অধিকাংশ দেশ হলো মানবিক, গণতান্ত্রিক এবং মানুষের মূল্যবোধ বোঝেন। দেখুন, ওনারা কাঁটাতার বেড়া দিচ্ছেন, ওনারা সীমান্ত রক্ষা করতে চাচ্ছেন। তাহলে শেখ হাসিনার সাথে প্রায় আওয়ামী লীগের 1 লক্ষ লোক যে ঢুকে গেল, তাদেরকে বাধা দেয়নি কেন? তাদেরকে পুশব্যাক করেনি কেন? সুতরাং এই নির্বাচনে পাশ করার জন্য হাসিনার টেকনিক, প্রায় 1,91 লক্ষ লোকের ভোটাধিকার বাতিল করেছিল, এমন সময় করা হয়েছিল তারা যেন আপিল করে এইবার আর ভোট না দিতে পারে। এগুলো হয়তো পাবে আগামীতে, কিন্তু এবার আর তারা ভোট দিতে পারেনি। প্রায় 1 কোটি ভোট কিন্তু এখানে চুরি করা হয়েছে। সুতরাং এগুলো তাদেরকে রক্ষা করবে কিনা সেটা ভবিষ্যৎ জানবে। এখন আসি ভারত। কথায় কথায় আমরা অনেকে মনে করি, দিলারা চৌধুরীও প্রশ্ন করেছেন আমাদের শত্রু কারা। আমাদের শত্রু কারা সেটা তো ওনার জানার কথা, উনি রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেন। রাষ্ট্রবিজ্ঞানীতে যারা পড়াশোনা করেন তাদের তো সমরনীতি জানতেই হবে। তাহলে আমাদের শত্রু কারা উনি জানেন না কেন? আমি জানি, কিন্তু আমাদের শত্রু অনেক দুর্বল। আমি 71-এ দেখেছি টাঙ্গাইল থেকে 36 সেনা, ভারতের 36 সেনা ঢাকা আনতে কাদেরিয়া বাহিনীর পাহারা লেগেছে, পাহারা দিয়ে গার্ড দিয়ে তাদেরকে এনেছে। আমি নিজে শিশু মনে দেখেছি যে ভারতের স্থলবাহিনী যেখানেই ছিল তার অগ্রভাগে ছিল মুক্তি বাহিনী, পেছনে তারা হেঁটেছে। আমি নিজে চোখে দেখেছি। আমি জানি যে 65 সালের যুদ্ধে জিয়াউর রহমান সহ সবাই পশ্চিম পাকিস্তানের যে বিজয় পাকিস্তানের হয়েছিল এবং ইন্ডিয়া যে নাকানি চুমানি খেয়েছে, তার শক্তিটা কিন্তু ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল।
আমি ৭১-এর কথা বললাম, এবং সম্প্রতি যে সিঁদুর, অপারেশন সিঁদুর পাকিস্তান মুছে দিল তাদের কপাল থেকে, সেটাও কিন্তু তাদের বোঝা উচিত। আজকে পাকিস্তানে আমাদের স্টুডেন্টরা যাচ্ছে সামরিক, আমি শেষ করব, আমি খুব বেশি সময় নিইনি, চলে যাচ্ছে পাকিস্তানে এবং চীনে। আমরা আমাদের যে দেখেন তাদের পররাষ্ট্রনীতি কি উগ্র, অথচ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন কাটাতারকে আমরা ভয় করি না, বাংলাদেশ ভয় করি না, আমরা দরকার হলে কথা বলবো। মানে কত একটা কঠিন উত্তরকে কত সহজভাবে দিয়েছেন। এবং পররাষ্ট্রমন্ত্রীও তাই বলেছেন যে আমরা আমাদের যে নীতি সেভাবে আমরা কাজ করে যাব। এখন ইন্ডিয়ার একটু মাথা নষ্ট হয়ে গেছে বোধহয় যে চীন এবং পাকিস্তান বাংলাদেশের সাথে একটা ভালো রিলেশন তৈরি হতে যাচ্ছে, এবং এর জন্য দায়ী কিন্তু ভারত। ভারত হতে পারতো আমাদের সবচেয়ে ভালো বন্ধু, ভারতেরও আমরা সবচেয়ে ভালো বন্ধু হতে পারতাম। এবং আমি মনে করি কাঁটাতার দিয়ে বেড়া দিয়ে ভারতের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অভাব অনটন সবকিছু তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করছে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে একটি কথা বলতে চাই, এই বাংলাদেশের যারা আছেন তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে খাটো না করে বরং সশস্ত্র বাহিনীর পাশাপাশি দাঁড়িয়ে, ওই যে বিজিবির পাশে কাস্তে হাতে যে কৃষক দাঁড়িয়েছিল, এরকম কাছে থেকে যুদ্ধ করার জন্য মেন্টালি রেডি থাকেন। আর ভারতের একটা প্রচেষ্টা ৭১ থেকে আছে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের জনগণের মধ্যে যেন একটা গভীর ভালোবাসা বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক না হয়, এমন একটা রয়ের মাধ্যমে, ডিজিএফ এর মাধ্যমে এমন একটা পরিস্থিতি করে রাখা হয়েছে। এমনকি রিটায়ার্ড যারা প্রায় লক্ষাধিক লক্ষ লক্ষ রিটায়ার্ড, তাদেরকেও এই একটা সরকার থেকে বিচ্ছিন্ন করে রেখে এই শক্তিকে দুর্বল করা হয়েছে। সুতরাং সকল ভেটারান, সকল দেশের মালিক জনগণ এবং আমরা যারা দেশপ্রেমিক, তাদের প্রথম কাজ হবে বাংলাদেশি ভারতীয়দেরকে চিহ্নিত করা, দালাল চিহ্নিত করা, এবং এই জাতিকে আর একটু ফিল্টারিং করা এবং দেশপ্রেমিক জাতিতে গঠন করা, এবং আমরা পৃথিবীর যে কোনো শক্তিকে মোকাবেলা করতে পারবো ইরানের মতো।